যারা আছেন সবাইকে ও কি বলবো, শুভরাত্রি বলে দিয়ে শুরু করি। আমাদের নুর ইসলাম ভাই, উনি আমাদের ওয়ান ট্রান্সলেশনের একজন অ্যাপ্লিকেন্ট ছিলেন। তো উনি উনার ভিসা সিকিউর করেছেন। আহ, তো উনি আজকে আপনাদের মাঝে আপনাদের এক্সপিরিয়েন্স, ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের মাঝে উনি উপস্থাপন করবেন। তো নূর ভাই, আপনি আপনার ইউএস এর জার্নি একদম শুরু থেকে শেষ, বা যে কোনো আপনার যদি মনে হয় যে এক্সট্রা মানে আপনার এডুকেশনাল জার্নি যেটা মানে বাইরে যাওয়ার, সেটা যেখান থেকে শুরু যদি চান সেখান থেকেও শুরু করতে পারেন। চাইলে চাইলে আপনি ইউএস এর জার্নিটুকু দিয়েও শুরু করতে পারেন, এবং আপনার ভিসা এবং পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত প্রসিডিউর হতে শুরু করে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনি আপনার মতো করে আমাদের মাঝে শেয়ার করেন। আপাতত প্রথম স্টেপে আপনি কোনো ইন্টারফেয়ার করবো না, আপনি সুন্দর করে গুছিয়ে যতটুকু বলতে পারেন বলবেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে লিখলে আমরা ওনা থেকে সেটা জিজ্ঞেস করে আপনাদেরকে বাকি ইনফরমেশনটুকু দেওয়ার ট্রাই করবো আর কি। আর নূর ভাই, আপনি জাস্ট হয়তো ওনারা হয়তো জানবেন না আপনি কখন ইন্টারভিউ দিচ্ছেন, সো আপনি একটু ডেটটা মেনশন করিয়েন যে কখন কখন কি হয়েছে, তাহলে ওনারা বুঝতে পারবে যে তখন পরিস্থিতি কেমন ছিল। কারণ আপনি যখন দিয়েছেন তখন হয়তো একরকম ছিল, প্রেজেন্ট টাইমের অবস্থা একরকম। সো এই জিনিসটা একটু মেনশন করেন, তাহলে ওদের কোশ্চেন মানে যারা আছেন তাদেরও কোশ্চেন করার একটা গাইডলাইন পাবে যে অ্যাকচুয়ালি কোন কোশ্চেনটা আপনি করা উচিত না উচিত সেটাই। তো নূর ভাই, ঠিক আছে, আমি আপনার কাছে হ্যান্ড ওভার করতেছি, আপনি শুরু করেন। হ্যাঁ, বেস্ট অফ লাক। ধন্যবাদ ভাই। আমি তাহলে শুরু করছি। জি, শিওর। সবাইকে আসসালামু আলাইকুম। আমি নূর ইসলাম। আমি আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে বলে নেই। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্সে অনার্স করছি। আহ, বর্তমানে আমি ইউনিভার্সিটি অফ নর্থ ফ্লোরিডাতে ফল 25 সেশনে ম্যাথামেটিক্যাল সায়েন্স কনসেন্ট্রেশন স্ট্যাটিস্টিক্সে এমএস এর জন্য গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাইছি, সাথে 100% টিউশন ওয়েবার পাইছি। তো আলহামদুলিল্লাহ। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি শুরু থেকেই যে অন্য সবার মতোই আমার মাথায় আসছিল যে যে দেশের বাইরে কিভাবে যাওয়া যায়, এটা একটা কিভাবে একটা অপরচুনিটি হতে পারে, যে দেশের মধ্যে কেরিয়ার করা বা দেশের বাইরে কেরিয়ার করা এটা কিরকম হতে পারে। তো সেইখান থেকে জিআরই দেওয়া, আইএলটিএস দেওয়া, দেন তারপরে জিআরই আইএলটিএস দেওয়ার পর ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই শুরু করা। সো আমি অনেক লেটই আইএলটিএস দিছিলাম। আইএলটিএস দিছিলাম আমি মার্চের 10 তারিখে। তারপরে 10 তারিখে আইএলটিএস দেওয়ার পর যখন 21 তারিখে রেজাল্ট পাই। আইএলটিএস দিছিলাম 8 তারিখে, অ্যাকচুয়ালি 8 তারিখে যখন আমি আইএলটিএস দিছিলাম মার্চের, 21 তারিখে যখন রেজাল্ট পাই, তারপরে লাস্ট টাইম তো অনেকটা রিস্ক নিয়েই আমি হচ্ছে যে দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটি অফ নর্থ ফ্লোরিডাতে আর একটা মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে। এবং আমার একটা এখানে পজিটিভ সাইড ছিল, সেটা হচ্ছে যে আমার ওএস করা ছিল, WES। তো ওই জিনিসটা আমাকে হেল্প করছে এখানে। তো যারা ওএস করাননি বা করাইতে চান বা ইনডিসিশনে ভুগতেছেন করাবো কি করাবো না, যেহেতু ওএস করাতে একটা বড় খরচ আছে 40,000 টাকার মতো, তো আপনারা চাইলে করাতে পারেন, তাহলে এখানে একটা অপরচুনিটি বেশি পাওয়া যায়। কারণ যেসব ইউনিভার্সিটি ওএস রিকমেন্ডেড করে, আহ, তো ওইখানে নর্মালি অ্যাপ্লিকেশন কম হয়। তো তো ওখানে যেহেতু নর্মালি অ্যাপ্লিকেশন কম, কম্পিটিশন অনেক কম, তো এখানে একটা সুযোগ পাওয়া যায়। তো আমার পার্সোনাল যেই সাজেশন থাকবে সেটা হচ্ছে যে উম, যারা ওএস করাতে চান করাতে পারেন। তো আমি যখন মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করি, তখন ওনারা আমাকে বললো যে ওনারা একটা ইন্টারভিউ দিবে। তো উনি ইন্টারভিউটা নেওয়ার পর আমাকে জানাইলো যে কয়েকদিন পর মেল করে জানাইলো যে তাদের হাতে অপশন নেই, তারা আমাকে নিচ্ছে না। বাট ইউএনএফ এ, ইউনিভার্সিটি নর্থ ফ্লোরিডা যেটা ইউএনএফ, ওইটাতে আমি শুরুতে একটা মেল করছিলাম গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে যে এরকম আমার এই রেজাল্ট, আমাকে জিটিএ এর জন্য সুযোগ দেওয়া যায় কিনা। তো তো হচ্ছে যে উনি আমাকে বললো ঠিক আছে, আমরা তো প্রসেসিং এর মধ্যে যাচ্ছি, তো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, আপনার ক্রেডেনশিয়ালের উপর ডিপেন্ড করে আমরা আপনাকে নিতে পারি। তো সেইখান থেকে রিস্ক নিয়ে অ্যাপ্লাই করা। তো ধাপে ধাপে এপ্রিলের 15 তারিখে আমি ফাইনালি জিটি অফারটা পাই। তারপরে আমি ভিসার জন্য অ্যাপ্লাই যখন করা শুরু করি, তো আমার ফার্স্ট ভিসা ইন্টারভিউ ছিল জুন 1। তো তখন মাত্র মে মাসের 27 তারিখে নতুন একটা রুলস আসলো যে সারা ওয়ার্ল্ডে ভিসা শিডিউল দেওয়া বন্ধ।
এটা একটা প্রেশার ছিল। আমিও নার্ভাস ছিলাম। আনফরচুনেটলি আমার জুন 1 এর ভিসা রিফিউজড হয়। তো উম আমি অতটাও হতাশ ছিলাম আবার হতাশও ছিলাম না। কারণ লাস্ট টাইম এপ্লাই করছি। তারপর একটা ফান্ড আসছে। তো কি করব? যেহেতু টেলিগ্রাম গ্রুপে এড ছিলাম, তখন ওইখান থেকে আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করল যে, "তুমি দেখো যে ওয়ান টু ওয়ান সেশনে জয়েন করার পর কোন ধরনের হেল্প হয় কিনা?" আমি অনেকটা ইনডিসিশনে ভুগতেছিলাম। পরে একদিন রিস্ক নিয়ে নিলাম যে ঠিক আছে। ভর্তি হই অল্প কয়েকটা টাকার ব্যাপার-স্যাপার। অনেক টাকাই তো কারণ এই আমরা যারা হায়ার স্টেজে বাইরের জন্য যেতে চাই, আমাদের একটা বড় একটা অ্যামাউন্ট এর খরচ হয়। সেই জায়গায় এখানেও সামান্য একটা খরচ। তো ঠিক আছে আমি একটা রিস্ক নিয়ে নিলাম। ভর্তি হইলাম ভাইদের কাছে। তো এখানে স্পেশালি যেটা মেনশন করা উচিত সেটা হচ্ছে যে ভিসা ইন্টারভিউটা যে অনেক কঠিন ব্যাপারটা এরকম না। আবার যে খুবই সহজ এরকম না। এটা একটা মাইন্ড গেম। ইনস্ট্যান্ট ভালো একটা অ্যান্সার দিতে পারে বা একটু যদি উনাদেরকে উম যদি একটু কি বলবো এখানে? যে উনাদেরকে যদি বুঝানো যায় আমি কি উনাদের কোয়েশ্চেন যেটা জানতে চাচ্ছে সেটাকে যদি ভালোমতো বুঝাতে পারি, তো অ আল্টিমেটলি ভিসাটা হয়ে যায়। উনারা অতটা টাফ কোয়েশ্চেন করে না। আবার খুব যে পেঁচায় এরকমও না। তো উনাদেরকে কনভিন্স করার ব্যাপারটা। তো সেটা অ্যান্সার দিয়ে কথা বলেই উনাদেরকে কনভিন্স করাইতে হবে। মাইন্ড গেম হয়। এটা আমরা সবাই জানি। তো আরিয়ান ভাই আমাকে হচ্ছে যে আমাকে কোয়েশ্চেন গুলো সাজায় দিছিল, অ্যান্সার গুলো সাজায় দিছিল। তো কিন্তু আমার এখানে এটা যে এই সময় যেটা ঝামেলা ছিল 2nd টাইম যখন আমি ভিসা এপ্লাই করি, আ 2nd টাইমে আমরা যারা একবার যারা রিফিউজড খাইছি, তাদের জন্য ডেট পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছিল। তো আমি কিভাবে ডেট পাবো? কারণ রেগুলার মনে হয় ১ টা ২ টা করে ডেট ছাড়ে এবং ওখান থেকে একটা ডেট পাওয়া খুব টাফ। পরে আলহামদুলিল্লাহ আমি একটা ডেট ম্যানেজ করে ফেলি। তারপরে জুলাইয়ের ২১ তারিখে আমার ইন্টারভিউ ডেট ছিল। আমি ৭ দিনের সেশনে ভর্তি হয়েছিলাম। তো ওখানে আহ আ আমাকে কোয়েশ্চেন গুলো আরিয়ান ভাই সুন্দর করে বুঝায় দিল। এই কোয়েশ্চেন গুলো তুমি ভালোমতো একটু আম আ তোমার মুখের মধ্যে নিয়ে আসো। ভালোমতো বলার ট্রাই করো। দেখবা যে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে রেগুলার সেশন দিতাম। তো এইখানে আরিয়ান ভাই আমাকে কোয়েশ্চেন গুলো যখন বুঝায় দিল, অ্যান্সার গুলো বুঝায় দিল, আমি একটু মাঝে, মাঝে এড করি। কিন্তু ফার্স্ট টাইমে আমার যে ঝামেলাটা হয়েছিল, ফার্স্ট টাইমে আমার কোয়েশ্চেন ছিল একদম সিম্পল কোয়েশ্চেন। আমি যায়া দাঁড়াইলাম। দাঁড়ানোর সাথে, সাথে জিজ্ঞাসা করল যে, আ "হোয়াই দিস ইউনিভার্সিটি?" খুব ভালো কোয়েশ্চেন। এটা আমি বললাম। তারপরে জিজ্ঞাসা করল, "হোয়াট ইস ইউর রিসার্চ ইন্টারেস্ট?" তো এইখানে আমি বলছিলাম যে আমার রিসার্চ ইন্টারেস্ট আমি বলছিলাম বায়োস্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স। দেন আমি এখানে এড করছিলাম এরকম যে আ আমার রিসার্চ টপিক এখনো ঠিক হয় নাই। এটা আমি আমার প্রফেসরের সাথে কথা বলে ঠিক করব। তো উনি তখন কাউন্টার কোয়েশ্চেন করছিলেন যে, আ "তোমার প্রফেসরের নাম কি?" ভিসা অফিসার কাউন্টার কোয়েশ্চেন করল, "তোমার প্রফেসরের নাম কি?" বাট আমি তো সেন্ট্রালি এপ্লাই করছিলাম, সেন্ট্রালি ফান্ড পাইছি। আমি তো প্রফেসর ম্যানেজ করি নাই। প্রফেসর তো ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট থেকে ঠিক হবে। সো আমি এই অ্যান্সারটা ঠিকঠাক মতো দিতে পারি নাই। ওইখানে আমি একটু নার্ভাস ছিলাম। ওখানে একটু তোতলামো করছি। আ সো উনি আমি দিতে পারি নাই আরকি। তারপরে উনি এগেইন আমাকে আরেকটা কোয়েশ্চেন করছে। তো ওই কোয়েশ্চেনটা আমি শুনতে পাই নাই। মানে বুঝতে পারি নাই আরকি। তো আমি নরমালি বলছি, "ক্যান ইউ রিপিট দি কোয়েশ্চেন প্লিজ?" তো উনি আবার বলছে। আমি আবারও বুঝতে পারি নাই। আ তো উনি তখন ওকে বলে আমাকে 214 বি লেটার ধরায় দিছে। রিজেক্ট খাইলাম। এইবারের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা হইছে সেটা হচ্ছে যে, যে আমি যেয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আ আমাকে ১ম এ কোয়েশ্চেন করছে যে, "হোয়াট ইস ইউর ফিউচার প্ল্যান?" ১ম এটা কোয়েশ্চেন। আমি এটা সুন্দর করে বললাম। বলার পর আ জিজ্ঞাসা করছে যে, "হোয়াট ইস ইউর রিসার্চ ইন্টারেস্ট?" এটাও আমি সুন্দর করে এবার বলছি। এবার যেহেতু অ্যান্সার গুছানো ছিল। তো এবার খুব সুন্দর করে বলছি যে, "আমার রিসার্চ ইন্টারেস্ট কি?" এইটা আমি বলছি। সাথে অ্যা আমি উম এইটা কেন আমার এই যে মানে এই সাবজেক্ট গুলো আমি কেন ইন্টারেস্টেড ফিল করতেছি এটাও আমি বুঝায় বলছি। আমি এবার প্রফেসরের নাম নেই নাই, কিছু নেই নাই। শুধুমাত্র বলছি আমার রিসার্চ ইন্টারেস্ট এই জায়গায় এবং এই সাবজেক্ট গুলো কেন আমি ইন্টারেস্টেড, এই সাবজেক্ট গুলোতে আমি কেন ইন্টারেস্টেড এটা বলছি। আ উনি তারপরে আমার I-20 টা অনেকক্ষণ ধরে দেখলো। দেখার পর উনি বলতেছে যে, "হাউ ডিড ইউ ম্যানেজ ইউর ফান্ড?" তো আমি এইটা বললাম যে, আমি কিভাবে ফান্ড ম্যানেজ করছি। এবং সবার লাস্টে আমি বলছি যে, I was also awarded 100% tuition fee waiver along with graduate teaching assistantship.
হুইচ কভার্স মাই এডুকেশন এন্ড লিভিং কস্ট ইন দ্য ইউএস। এটা বলার পর উনি আমার দিকে I-20টা ঘুরাইছে। ঘুরানোর পর আমার হালকা ডেফিসিট আছে $8,871 মতো। তো উনি আমার ডেফিসিটের ওখানে আঙ্গুল দিয়ে দেখায় বলতেছে যে, "তোমার তো ডেফিসিট আছে। তো এই ডেফিসিট কে দিবে?" তখন আমি বললাম যে, "আমার বাবা আমার এই ডেফিসিটটা পে করবে।" শুধু এই একটা সেন্টেন্সই বলছে, আর কিছু বলিনি। তখন উনি আমাকে উম উম আবার জিজ্ঞাসা করলো যে, যেহেতু একটা সেন্টেন্সে বলছে, উনি আমাকে জিজ্ঞাসা করলো যে, "ঠিক আছে, তা একটু ডিটেইলস এ বলেন উনার প্রফেশন সম্বন্ধে।" তো আমি তখন ডিটেইলস এ বললাম। ডিটেইলস এ বলার পর উনি তখন আমাকে জিজ্ঞাসা করলো যে, আমার জিটিএ রেসপনসিবিলিটিস গুলো কি, কি? তো এইটা আমি শুনতে পাই নাই। তো আমি জিজ্ঞাসা করছি, "ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ?" তো উনি যখন বলছে তখন আমি বুঝতে পারছি। তো আমি তখন এই অ্যান্সারটাও দিছি। দেওয়ার পর অনেকক্ষণ ধরে বসেছিলাম। অনেকক্ষণ ধরে মানে সরি অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিলাম। আর উনি টাইপ করতেছেন। তো টাইপ করতে উনি একসময় তখন আমার দিকে ঘুরে বলে যে আপনার সোশ্যাল মিডিয়া আ প্রোফাইল ইয়া করা আছে কিনা, পাবলিক করা আছে কিনা? তো আমি তখন বুঝতে পারলাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। উনি যেহেতু সোশ্যাল মিডিয়া জিজ্ঞাসা করছে তাহলে ঠিক আছে। তো আমি বললাম, "জি অফিসার আছে।" তখন উনি আরো কিছুক্ষণ কম্পিউটারে টাইপ করলো। করার পর আমাকে ওই 221 জি লেটার ধরায় দিল আর পাসপোর্টটা রেখে দিল। এই ছিল মোটামুটি গল্প। তো ঐদিন আমি যেদিন ইন্টারভিউ দিতে গেছি সেদিন আমার ইন্টারভিউ ছিল সকাল ৯ টায়। তো সকাল ৯ টায় আমি সকাল ৯ টায় আমি চিন্তা করে আমি এবার ডিসিশন নিছিলাম যে, যেহেতু ৯ টায় আমার ইন্টারভিউ, আমি একদম কারেক্ট ৯ টার সময় মানে ৮:৪৫ এ লাইনে দাঁড়াবো এবং ৮:৪৫ এ ঢুকি এইভাবে আমি ঢুকবো। তো লাইনে যখন দাঁড়াইছি, আপনারা যারা অলরেডি ভাইবা একবার দিছেন বা দিতে যাবেন বা এম্বাসির আশেপাশে গেছেন, যা ফুটপাতের সাইড দিয়ে একটা ফেন্স, লোহার ফেন্স দেওয়া আছে। তো আমি যখন সামনে যেয়ে দাঁড়াইছি, আমার সামনে ৩ জন ছিল। ৯টা শিডিউলে মাত্র ৩ জন আমি সহ। তো তার সামনে ছিল একটা ৮:৩০ টার ক্যান্ডিডেট। তো যারা বাহিরে সিকিউরিটি গার্ড থাকে উনি বলছে যে, "ঠিক আছে আপনি পিছন দিয়ে বের হয়ে আসেন। আপনাকে আগে ঢুকাই দিব।" তো ওই ভদ্রমহিলাকে আমি সাইড দিতে যেয়ে আমার শার্টটা ওই ফেন্সের ভিতরে ঢুকে গেছে। তো আমি এটা বুঝতে পারিনি। পরে যখন ৯ টা ক্যান্ডিডেটের ভিতরে যাইতে বলছে যে, আমি যখন ভিতরে যেতে শুরু করছি, তখন শার্টটা আমার ছিঁড়ে গেছে। মানে আমি এখানে অবাক হয়ে গেলাম। ভিসা নিতে আসছি, শার্ট ছিঁড়ে যায়, কি অবস্থা? তো আমি চিন্তা করলাম যে শার্ট ছিঁড়ছে, ভিসা পাইলেই হবে। আলহামদুলিল্লাহ। তো ভিতরে ঢোকার পর ওইদিনকার ভিতরের পরিবেশটা অনেক ছিল। মানে একটু বেশি ক্রাউড ছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, ওই কারণে বেশি ক্যান্ডিডেট ভিতরে ঢুকাই দিচ্ছিল একসাথে। এবং ভিতরে একদম ফুল ফিল আপ। ভিতরে ২ টা রো আছে এবং যেখানে DS-160 চেক করে ওইখানেও ২ টা রো আছে। ওইখানেও পুরা ফিল আপ। বসার জায়গা নাই। ফিঙ্গারপ্রিন্ট চেক করায় বাহিরেও পাঠায় দিচ্ছে এরকম অবস্থা। তো অনেক ক্রাউড ছিল। আমাদের সামনের ১ম রোতে যারা ছিল ওদেরকে সবাইকে পাঠাইতেছিল কাউন্টার নাম্বার 11 ডাইকা যে F1 কারা আছে তাদেরকে কাউন্টার নাম্বার 1 এ যায় সবাইকে দাঁড়া করায় দিল। আর যারা ওয়ার্কিং ভিসার মতো যারা ছিল তাদেরকে কাউন্টার নাম্বার 10। আমরা যখন 2nd রো থেকে সামনের রোতে গেলাম, তখন উম আ আমার পাশে একজন F1 ছিল। উনাকেও কাউন্টার নাম্বার 11 এ পাঠাইলো। আর আমাকে পাঠাইলো কাউন্টার নাম্বার 7 এ। তো আমি যখন কাউন্টার নাম্বার 7 এ গেলাম, ওখানে আমার সামনে ছিল আ ২ জন। তার মধ্যে একজন ফ্যামিলি নিয়ে দাঁড়াইছে, আরেকজন সিঙ্গেল দাঁড়াইছে। তো যিনি ফ্যামিলি নিয়ে দাঁড়াইছে উনার অনেকক্ষণ লাগছে ২০ মিনিট। ভাইবা হইছে অল্প সময় ২ মিনিটের মতো। বাট উনার পাসপোর্টে কি যেন ঝামেলা এই কারণে উনার কনভারসেশন করতে উনার ২০ মিনিট সময় লাগছে। তো উনার ২০ মিনিট শেষ হওয়ার পর উনারা যখন চলে গেছে, আমার সামনে আগাইলো যখন, উনাকে রাইখা ভিসা অফিসার ৭ মিনিটের জন্য গায়েব। উনি ভিতরে গেছে আরকি সম্ভবত কোনো প্রয়োজনে। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। তো ভিসা অফিসার আসলেন। আসার পর উনার ইন্টারভিউ নিল। উনারও ভিসা অ্যাকসেপ্ট হইল। আলহামদুলিল্লাহ। তখন আমি সামনে গেলাম। সামনে যে আমার ইন্টারভিউটা হইলো। এই অবস্থা আরকি। তো ঐদিন ভিসা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ২১ জুলাইতে আমি ইন্টারভিউ দিছি। তো এই ভিসা খারাপ না। আমি থাকা অবস্থায় তো মানে স্টুডেন্ট আমরা যারা ছিলাম মোটামুটি ভালোই ভিসা হয়েছে আরকি। আলহামদুলিল্লাহ। তো আ আমি ২১ জুলাই ইন্টারভিউ দিছি। এই সময় তো যারা ইন্টারভিউ দিচ্ছিল, তাদের তো অনেকেরই পাসপোর্ট রেখে দেওয়ার পরও ১৪ দিন ১৫ দিন পরে মেইল পাচ্ছিল। তারা বুঝতে পারছিল না রিফিউজ দেখাচ্ছিল। তো আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি ২১ জুলাই যখন ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ দিয়ে আমাকে যখন পাসপোর্ট রেখে দিছে 221 জি লেটার যখন ধরায় দিছে। তো আমি ভাবছি যে আমার মনে হয় এপিতে গেল কিনা। যেহেতু আমার এপির বক্সটা থেকে টিক মার্ক করা ছিল।
এবং উনি আমাকে বলছিল যে এটা যে আপনার এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মধ্যেও যাবে, সাথে আবার সোশ্যাল মিডিয়া চেকিংও হবে। তো আমি ওনাকে ফার্দার কোশ্চেন করছিলাম যে স্যার এটা কতদিন সময় লাগতে পারে। উনি বলছিল সময় লাগবে, স্পেসিফিক ডে বলা যাবে না, তবে সময় লাগবে, আপনারা ওয়েট করবেন, মেইল পাবেন, এইসব কথা। তো যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা মেনশন করে দিছে, তো আমি ভাইয়ের সাথে কথা বললাম, আরিয়ান ভাইয়ের সাথে কথা বললাম। ভাই বলল যে এটাতে এপিতে যাবে মনে হয়, সমস্যা নাই, একটা তো হয়েছে আলহামদুলিল্লাহ, ওয়েট করো। তো আমিও মনে করছি এপিতে যাবে, আর আমি মনে মনে একটু খুশি যে আমি তো একবার রিফুজ খেয়েছি, সেই জায়গায় 221G পাইছি। আমার এপিতে গেলেও সমস্যা নাই, আমার পাসপোর্ট এম্বাসির হাওয়া বাতাস খায় আসছে, এর আগে তো হাওয়া বাতাস খায় দাঁড়া নাই। তো সেই অবস্থায় আমি রুমে আসলাম। রুমে আসার পর আহ, এমনি হাঁটতেছি, নড়তেছি, বেড়াইতেছি। তো পরের দিন রাতের বেলা ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠার পর কি জানি মনে হয়েছে চেক করি একটু কি অবস্থা ভিসা স্ট্যাটাস। চেক করে দেওয়ার পর দেখি এপ্রুভ। আমি অবাক। তো আমি আরিয়ান ভাইকে জানাইলাম, বা গ্রুপে জানাইলাম, ভাইদেরকে জানালাম। ভাইরা বললো যে ইস্যুড হবে, চিন্তা করো না। আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে জানলাম যে এই অবস্থা, সবাই তো কোনো ধরনের আনসার পাচ্ছে না, আমি তো এপ্রুভ পেয়ে গেছি, কি অবস্থা, এটা রিজেক্ট হবে কিনা। কয় টেনশন নিস না, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। সবই ঠিক আছে। তারপরের দিন আবার ঘুম থেকে সকালবেলা উঠে চিন্তা করলাম যে আরেকবার দেখি কি অবস্থা, দেখি আরো ইস্যু। তো আলহামদুলিল্লাহ তারপরের দিন আমি ভিসা পাওয়ার মেল পেয়ে গেছি। এই ছিল আমার জার্নি। তো এই জার্নিটা আসলেই সহজ না, হাই স্টাডিজ এর জার্নিটা আসলে হতাশার। যে জিআরই দিতে একটা ধরনের কষ্ট, আইএলটিএস দিতে আরেক ধরনের কষ্ট, তারপরে ফান্ড ম্যানেজ করা এটা আরেক ধরনের হতাশা। প্রফেসরদের রিপ্লাই ঠিকঠাক মতো পাওয়া যায় না, পাওয়া গেলেও ঠিকঠাক মতো রিপ্লাই করে না, পজিটিভ রিপ্লাই আসে না। তারপরে হাল আমলে তো ভিসা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। তো এখানে ধৈর্য ধরে লেগে থাকা, আর আল্লাহর কাছে দোয়া করা, এর বাইরে তো আর কিছু নাই। এই অবস্থা ছিল। ভাই আপনার, আরিয়ান ভাই যদি কিছু থাকে আর। ওকে। নূর ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে। আর আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের এইচএসডি গ্রুপ প্ল্যাটফর্ম, পাশাপাশি আমাদের 112 সেশনের যে প্ল্যাটফর্ম আমরা যারা আছি সকল অ্যাডমিনদের পক্ষ থেকে। আহ, আপনি প্রথমবার হয়তো বা যে কোনো একটা কারণে হয়তো রিফিউজ হয়েছেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনি ফাইনালি সাকসেস হয়েছেন, সেটাই হচ্ছে ম্যাটার করে। দিন শেষে সবাই সাকসেসটাই দেখে, তো ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ফার্স্টে কি হয়েছে সেটা কেউ মনে রাখে না। তো ঠিক আছে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে লিখতে পারেন গুগল মিটের মেসেজ অপশনে। আর সবাই প্লিজ একটু কংগ্রেচুলেশন জানান আমাদের নূর ভাইকে। উম, উনি খুব সিম্পল, খুব সাদাসিধা একজন মানুষ। আমার দেখা আরেকজন মানুষ খুব সিম্পল। মোটামুটি ওনার সাথে আমার অনেক কনভারসেশন হয়েছে, এজ এ ব্রাদার হিসাবে খুব ভালো লাগছে। একজন পার্সন, খুব ভালো মনের একজন মানুষ। তো সবাই ভালো এখানে, বাট আছে কিছু এক্সেপশনাল মানুষ থাকে অবশ্যই। তো নূর ভাইয়ের মধ্যে একজন। ওনার অনেক ইচ্ছা, ওনার সবকিছু সব শেষে একটা জিনিস হচ্ছে আসলে সবারই লেগে থাকাটাই হচ্ছে মেইন, সেটা হচ্ছে উনি অনেক হার্ড ওয়ার্ক করা একজন মানুষ। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ভাই যদি কিছু বলার থাকে নূর ভাই বলতে পারেন, আর যদি কিছু বলার থাকে আর কি। আচ্ছা, আহ, এইখানে এইচএসডি টিমকে অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ যে তারা এই ধরনের একটা প্ল্যাটফর্ম, কয়েকটা টেলিগ্রাম গ্রুপ ওনারা খুলে দিছে, যে আমরা এখানে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আমাদের কোশ্চিন জানতে পারি। এবং যে কোনো ধরনের কোশ্চিনে তো ভাইরা নর্মাল গ্রুপে রিপ্লাই করেন, আলহামদুলিল্লাহ। আর উম, সবকিছুর মূল্যে হচ্ছে যেটা হচ্ছে নিজের, আমি যে কাজটা করতেছি সেই কাজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকা। আহ, আর সবার কাছে আমার জন্য দোয়া করা। আমি একটা অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্টটা হচ্ছে এরকম, আমার 8 তারিখে তো এয়ার ইন্ডিয়াতে টিকিট কাটা আছে, কিন্তু কালকে রাত্রেবেলা আমি স্লিপ খেয়ে পড়ে যেয়ে আমার থুতনি কাইটা গেছে, এখানে আমার 4টা সেলাই পড়ছে আর কি। তো আমি সবার কাছে একটু দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে ইনশাল্লাহ। একটু সুস্থতা দান করুক, সময় মতো যাতে ইউএসএ পৌঁছাতে পারি। আহ আচ্ছা নূর ভাই, আপনি কি আমাকে শুনছেন? আমি শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ। ভাই, আপনি জাস্ট কি কি কোশ্চেন করছে একটু জাস্ট সিরিয়ালি একটু আমাদেরকে বলবেন, জাস্ট কি কি কোশ্চেন করছে? আচ্ছা আচ্ছা, সেকেন্ড টাইমে আমাকে সেকেন্ড সবার টাইম। প্রথম, হ্যাঁ, সেকেন্ড টাইমে প্রথম কোশ্চেন ছিল হোয়াট ইজ ইউর রিসার্চ ইন্টারেস্ট। এটা বলার পর দেন কোশ্চেন ছিল হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। দেন আমাকে জিজ্ঞাসা করছিল হাউ ডিড ইউ ম্যানেজ ইউর গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। 4 নম্বরে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করলো যে হু উইল পে ইউর ডেফিসিট। 5 নম্বর, দেন এটার পরে কোশ্চেন করছিল যে টেল মোর অ্যাবাউট হিজ প্রফেশন।
তারপরে সবার লাস্ট আমাকে জিজ্ঞাসা করছে যে জিটিএ রেসপন্সিবিলিটিস, এই কয়টা কোশ্চেন। ওকে, ঠিক আছে নুর ভাই, ধন্যবাদ আপনি আমাদের